তো আজকের এই ক্লাসে আমরা WBCSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জেন্ডার অ্যাওয়ারনেস অর্থাৎ লিঙ্গ সচেতনতা এই যে টপিকটা এই বছর নতুন অ্যাড হয়েছে, তো এই টপিক থেকে আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব এবং তার সাথে কিন্তু অনেক তথ্যও থাকবে যাতে তোমাদের এই যে টপিকটা সম্পূর্ণ কভার হয়ে যায়। পরিষ্কার দেখো, এই যে টপিকটা এই টপিকটা যেহেতু এই বছর নতুন দিয়েছে তাই সেক্ষেত্রে একটুখানি বলা মুশকিল যে কোন কোন প্রশ্নগুলো আসবে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তাই তোমাদের একটু ওভারঅল তোমাদের সম্পূর্ণটাই পড়তে হবে। পরিষ্কার? তাও এখান থেকে যেইগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোর আসার সম্ভাবনা সবথেকে বেশি, আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস। আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো, আমি প্রশ্ন বলব, উত্তর বলব এবং তার সাথে সব তথ্য দিয়ে সমস্তটা কিন্তু কভার করব। আর তোমাদের এই যে পিডিএফটা, এই পিডিএফটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাবে। তো পিডিএফটা কি করে বিনামূল্যে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা তোমাদের দেখতে বলব। সম্পূর্ণ ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা কি করে বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আর আমি কিন্তু অলরেডি তোমাদের বিভিন্ন ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো দেখে আসো। প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলেই কিন্তু পরপর তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। ক্লাসগুলো দেখলে বুঝবে যে পরীক্ষার আগে সেই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আমি বেশি কথা বাড়াবো না। আমি চাই না তোমাদের একটা টপিকের পিছনে 1.5 ঘন্টা 2 ঘন্টা দিতে। পরিষ্কার? আমি যে তোমাদের যত কম টাইমে পারি বেশি আমি তোমাদের পড়িয়ে নিয়ে জিনিসগুলো শেষ করতে আমি চেষ্টা করি। ঠিক আছে? আর অবশ্যই বলব তোমরা ক্লাসটা শুরু হওয়ার প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের এত কষ্ট করে এই কনটেন্টগুলো বানানো কিন্তু অনেকটাই কষ্টকর। সেক্ষেত্রে তোমরা একটুখানি যদি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করো ক্লাসটা কেমন লাগছে। আর এরপরে তোমরা কোন টপিকটা চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আমি কিন্তু সেই মতো টপিক নিয়ে আসবো। তোমরা আমাকে কম্পিউটার বলেছো, জেন্ডার অ্যাওয়ারনেস বলেছো, আমি কিন্তু সেই মতো 2টো ক্লাস নিয়ে চলে এসেছি। এরপরে কোন ক্লাস লাগবে তোমরা বলো আমাকে। আমি কিন্তু সেই ক্লাসই নিয়ে আসবো। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে পিডিএফটা কি করে পাবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো এভাবেই হবে। আমি কোনো এমসিকিউ প্রশ্ন বলবো, 4টে এমসিকিউ বলবো, দাঁড়াবো, উত্তর বলবো সেমন করবো না। তাহলে কিন্তু ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি জাস্ট প্রশ্ন বলবো, উত্তর বলবো, তথ্য বলবো, ব্যাস এর মতো পুরোটা কভার করে দেবো। ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের, জেন্ডার এবং সেক্স এর মধ্যে পার্থক্য কি? সেক্স হলো মানুষের জৈবিক গঠন আর জেন্ডার হলো সামাজিকভাবে তৈরি এক ধারণা। 1 নম্বর তথ্য দেখো, সেক্স জন্মগত এবং এটি পরিবর্তনশীল নয় সাধারণত। তারপর হচ্ছে জেন্ডার সমাজ ও সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। WHO অনুযায়ী জেন্ডার হলো নারী এবং পুরুষের ভূমিকা ও আচরণের সামাজিক সংজ্ঞা। তো এটা একটু বেসিক ধারণা তোমাদের নিতেই হবে। তোমাদের এই সমস্ত যেহেতু তোমরা এগুলো আগে বেশি খুব একটা পড়োনি, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি ধারণাটা নিতেই হবে। তারপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে, জেন্ডার স্টেরিওটাইপিং কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। জেন্ডার স্টেরিওটাইপিং কি? কোনো নির্দিষ্ট কাজ বা আচরণকে নারী বা পুরুষের জন্য জন্য আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়াকে জেন্ডার স্টেরিওটাইপিং বলে। মানে কোনো একটা ধরো নির্দিষ্ট কাজ বা আচরণকে মানে এই কাজটা নারী করবে, এই কাজটা পুরুষ করবে, সেটাকে আগের থেকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাকে জেন্ডার স্টেরিওটাইপিং বলে। যেমন মেয়েরা অঙ্কে কাঁচা, ছেলেরা কাঁদে না, এভাবে এগুলো হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপিং। এটি শিশুদের মানসিক বিকাশ এবং পেশা নির্বাচনে বাধা সৃষ্টি করে। পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ে মা রান্না করছেন আর বাবা অফিসে যাচ্ছেন, এমন ছবি দেখানো স্টেরিওটাইপিং এর উদাহরণ। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। উদাহরণগুলো কি, কোনটা উদাহরণ, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপরে প্রশ্ন দেখি আমরা, জেন্ডার ইকুইটি কি? প্রত্যেকটা যে টার্মগুলো বলছি না, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জেন্ডার ইকুইটি কি? জেন্ডার ইকুইটি এবং জেন্ডার ইকুয়ালিটির মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় দেবে। উত্তর, ইকুয়ালিটি মানে সবাইকে সমান সুযোগ দেওয়া এবং ইকুইটি মানে প্রয়োজন অনুযায়ী সুযোগ দিয়ে সমান জায়গায় নিয়ে আসা। ঠিক আছে? ইকুইটি হচ্ছে ন্যায্যতা বা সঠিক বিচার, আর ইকুয়ালিটি হচ্ছে লক্ষ্য, আর ইকুইটি হলো সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। আর পিছিয়ে পড়া লিঙ্গের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা জেন্ডার ইকুইটির উদাহরণ। ঠিক আছে? তারপরে দেখি আমরা পরবর্তী প্রশ্ন। আমি দেখো বেশি সময় নেব না, একদম যাতে তোমাদের বেশি, আমার হাতে একদম অবশ্য হাতের সময় কমই আছে, আমি বেশি সময় নেব না। 4 নম্বর, স্কুলে হিডেন কারিকুলামে কিভাবে জেন্ডার বৈষম্য তৈরি করে? উত্তর, যখন শিক্ষক বা পরিবেশ অজান্তে ছাত্রছাত্রীদের মধ্যে আচরণের পার্থক্য তৈরি করে। যেমন ভারী কাজ শুধু ছেলেদের দিয়ে করানো হয়, শান্ত হয়ে বসে থাকলে শুধু মেয়েদের প্রশংসা করা হয়। এটি আনুষ্ঠানিক সিলেবাস না থাকলেও শিক্ষার্থীদের মনে গভীর প্রভাব ফেলে। মানে হিডেন কারিকুলাম, যেটা ছেলেদের জন্য আলাদা হবে। মানে কোনো ছেলে যদি ভারী কাজ শুধুমাত্র ছেলেদের জন্য করিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ছেলেদের। মানে এখানে তখন তোমরা এখানে পড়লেই বুঝতে পারবে, যখন শিক্ষক এবং পরিবেশ অজান্তে ছাত্রছাত্রীদের মধ্যে আচরণ তৈরি করে। মানে অজান্তে ধরো কোনো একটা ভারী কাজ সেটা ছেলেরা করবে, শুধু মেয়েরা করবে না, সেটা একটা বৈষম্য তৈরি হলো। তো সেটাই হচ্ছে হিডেন কারিকুলাম। ঠিক আছে? তারপরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, গ্লাস সিলিং ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কর্মক্ষেত্রে,
যোগ্য হওয়া সত্ত্বেও নারীদের উচ্চ পদে পদোন্নতিতে যে অদৃশ্য বাধা কাজ করে তাকে কিন্তু গ্লাস সিলিং বলে। এটা মনে রাখবে। এটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা যা নারীদের উন্নতির পথে অন্তরায়। এটি বৈষম্যমূলক মানসিকতার ফল। বর্তমানে বহু দেশে এই সিলিং ভাঙার জন্য লিঙ্গ বৈচিত্র্য অর্থাৎ জেন্ডার ডাইভার্সিটি নীতি গ্রহণ করা হয়েছে। এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে এই নীতি। কোন নীতি গ্রহণ করা হয়েছে এটা মনে রাখবে। তারপরে জেন্ডার সোশ্যালাইজেশন কি? দেখো জেন্ডার সোশ্যালাইজেশন কি হচ্ছে? যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজ থেকে শেখে যে নারী বা পুরুষ হিসাবে তার আচরণ কেমন হওয়া উচিত, এটা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশন। ঠিক আছে? পরিবার হলো এই প্রক্রিয়ার প্রথম এবং প্রধান মাধ্যম। খেলনা নির্বাচনের মাধ্যমে যেমন মেয়েকে পুতুল, ছেলেকে গাড়ি দেওয়া এটি শুরু হয়। এটি লিঙ্গ বৈষম্যের মূল ভিত্তি তৈরি করে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখি, প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে ক্ষমতা এবং কর্তৃত্ব মূলত পুরুষদের হাতে থাকে। এটি নারীকে পুরুষের অধীনস্থ হিসাবে বিবেচনা করে। উত্তরাধিকার সূত্রে সম্পদ ও পদবি বাবার থেকে ছেলের কাছে হস্তান্তরিত হয়। এটি কেবল পরিবারে নয়, রাজনীতি ও অর্থনীতিতেও প্রভাব বিস্তার করে। এগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখি ৮ নম্বর, বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্প কবে শুরু হয়? উত্তর, ২০১৫ সালের ২২শে জানুয়ারি হরিয়ানার পানিপত থেকে এই প্রকল্প শুরু হয়। মানে বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু এই যে চ্যাপ্টারটা মানে টপিকটা এর আন্ডারে আসছে। এর মূল লক্ষ্য হলো শিশু কন্যাদের লিঙ্গ অনুপাত উন্নত করা। তারপরে মেয়েদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এটি মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের যৌথ উদ্যোগ। এটা কিন্তু মনে রাখবে যে কোন মন্ত্রক। ঠিক আছে? তারপরে প্রশ্ন চলে আসে আমরা কি বলছে, জেন্ডার, ১ সেকেন্ড। হ্যাঁ, ৯ নম্বর দেখি ৯ নম্বর কি বলছে? হ্যাঁ, জেন্ডার সেন্সিটাইজেশন বলতে কি বোঝায়? উত্তর, নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ দূর করে একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া এবং সম্মান প্রদর্শন করা। এটি আচরণের পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির একটি প্রক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে পাঠদান অত্যন্ত জরুরি। এটি লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে সাহায্য করে। এগুলো কিন্তু জাস্ট মনে রাখবে। ঠিক আছে? তারপরে দেখি আমরা ট্রান্সজেন্ডার ব্যক্তি কারা? দেখো, যাদের লিঙ্গ পরিচয় তাদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গের থেকে আলাদা হয়। এখানে দেখো এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে তথ্যটা অবশ্যই মনে রাখবে। ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়, মানে থার্ড জেন্ডার। তাদের অধিকার রক্ষায় ২০১৯ সালে ট্রান্সজেন্ডার পারসনস অ্যাক্ট পাস হয়, এটা মনে রাখবে। এবং শিক্ষা ও চাকরিতে তাদের সমান সুযোগ দেওয়ার প্রদান আইনভাবে বাধ্যতামূলক। এটা মনে রাখবে। তো পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু বলি তোমাদের, আমরা ইতিহাস, স্ট্র্যাটেজিকে, পলিটি এবং ভূগোল তোমরা যে প্র্যাকটিস ইবুক সেটা তোমরা কালেক্ট করে একদম শেষ মুহূর্তে রিভিশন দিতে পারবে। যাদের এই যে সাবজেক্টগুলি একটুখানি ধরো বেসিকটা পড়া রয়েছে, ভুলে গেছো, মানে পড়া আছে মোটামুটি, বেসিকটা তোমার হালকা পড়া আছে, তারা কিন্তু এইগুলো নিয়ে একদম সেই পড়াটাকে একদম ঝালিয়ে নিতে পারবে। প্র্যাকটিস, রিভিশন, এক্সট্রা তথ্য সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে। এখন ডিসকাউন্টটা তোমরা যদি কম্বোটা নাও তাহলে একদম ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এগুলো যদি আমি বলবো তোমরা কিন্তু শেষ মুহূর্তে এগুলো কালেক্ট করে রিভিশন দিতে থাকো। এগুলো নিলে তোমাদের রিভিশন একদম সুন্দরভাবে একদম খুবই কিন্তু মারাত্মক তোমার রিভিশন দিতে পারবে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা শেষ মুহূর্তের জন্য কালেক্ট করো। আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তাহলে কিন্তু ফার্দার ইনফরমেশন জানতে পারবে কি করে এগুলো কালেক্ট করতে পারবে। ঠিক আছে? এইগুলো পেইড তো, আর বাকি ফ্রি পিডিএফ আমরা দিয়ে দিই। এই পিডিএফ তোমরা কি করে ফ্রিতে পাবে, মানে আমি যে ক্লাসটা করাচ্ছি জেন্ডার অ্যাওয়ারনেসের, সেটা আমি বলে দেবো। তো এগুলো কিন্তু নিয়ে অবশ্যই কিন্তু এখন কম দামে ডিসকাউন্টটা পেয়ে যাবে। তোমরা এগুলো নিয়ে কিন্তু রিভিশন দিতে থাকো। পরবর্তী প্রশ্ন, ১১ নম্বর, জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ কি? এমন শব্দ ব্যবহার করা যেখানে কোনো নির্দিষ্ট লিঙ্গকে ইঙ্গিত করে না। ঠিক আছে? উদাহরণস্বরূপ চেয়ারম্যান, এখানে কোনো কিন্তু নির্দিষ্ট কিন্তু মানে লিঙ্গ বুঝতে হবে না। চেয়ারম্যান তো মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, কিন্তু বোঝা যায় না, সেটাই বলা হচ্ছে এখানে। চেয়ারম্যানের বদলে চেয়ারপারসন ব্যবহার করা। ঠিক আছে? চেয়ারপারসন, আরে চেয়ারম্যান বলছি কেন, আমি বলছি দেখো এখানে চেয়ারম্যান না, ঠিক আছে? চেয়ারপারসন যদি ব্যবহার করা হয় সেখানে বোঝা যায় না যে ওটা কোনো কোনো ম্যান না ওয়েম্যান, সেটা বোঝা যায় না। যে পুলিশম্যান বদলে পুলিশ অফিসার, পুলিশম্যান না পুলিশ অফিসার বললে বোঝা যায় পুলিশ অফিসার তো মেয়েও ছেলে একই হতে পারে। তো এটি সমাজের লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ফেমিনিজম বা নারীবাদের মূল কথা কি? উত্তর হবে রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষদের সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি পুরুষ বিদ্বেষ নয়, বরং সমানাধিকারের লড়াই। নারীবাদ পিতৃতান্ত্রিক শোষণের বিরোধিতা করে। নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা এজেন্সি বৃদ্ধিতে এটি কাজ করে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলছে কি, জেন্ডার ডিসক্রিমিনেশন কোথায় দেখা যায়? উত্তর, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এবং পারিবারিক সুযোগ সুবিধার ক্ষেত্রে নারী বা পুরুষের প্রতি বৈষম্যমূলক আচরণ। তথ্যগুলো দেখে নিই। একই কাজের জন্য নারী ও পুরুষের পারিশ্রমিক পার্থক্য একটা বড় বৈষম্য, মানে একই কাজের জন্য দুজনের আলাদা স্যালারি।
মেয়ে শিশুদের পুষ্টি ও শিক্ষার ক্ষেত্রে অবহেলা করা লিঙ্গ বৈষম্যের উদাহরণ। ভারতীয় সংবিধানের ১৫ নম্বর ধারায় কিন্তু লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষেধ করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স আছে। ঠিক আছে? তারপরে দেখি পরবর্তী প্রশ্নগুলো কি বলছে? ইকোফেমিনিজম কি? উত্তর পরিবেশ রক্ষা এবং নারী অধিকারের মধ্যবর্তী সম্পর্ক স্থাপনের দর্শন। তথ্য দেখে নিই। এটি বিশ্বাস করে যে প্রকৃতির ওপর শোষণ এবং নারীর ওপর শোষণ একই সূত্রে গাঁথা। ভারতের চিপকো আন্দোলন ফেমিনিজমের একটি বড় উদাহরণ। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে তথ্য নম্বর ২ টা। বন্দনা সেবা আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা। এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে? পরবর্তী দেখি তোমরা কি বলছে? জেন্ডার বাজেটিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেন্ডার বাজেটিং। সরকারি বাজেটে মহিলাদের উন্নয়ন এবং কল্যাণের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করার প্রক্রিয়া। ভারত ২০০৫ থেকে ৬ সালের থেকে পূর্ণাঙ্গভাবে জেন্ডার বাজেটিং শুরু করে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এর উদ্দেশ্য হলো সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা এবং এটি লিঙ্গভিত্তিক উন্নয়নের একটি আর্থিক হাতিয়ার। এটাও কিন্তু মনে রাখবে। এই যে প্রথম পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাস হয়? এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবছর আসার সম্ভাবনা কিন্তু বেশি। তো এটা ভালো করে মনে রাখবে। উত্তর কি? ২০০৫ সালে এই আইন পাস হয় এবং ২০০৬ সালে ২৬শে অক্টোবর থেকে কার্যকর হয়। তথ্য দেখি। এটি পারিবারিক হিংসার হাত থেকে নারীদের আইনি সুরক্ষা দেয়। কেবল শারীরিক নয়, মানসিক ও আর্থিক অত্যাচারেও এই আইনের আওতায় পড়ে। এটি কেবল বিবাহিত নারী নয়, লিভ ইন পার্টনার বা পরিবারের সদস্যদের উপর অত্যাচারের ক্ষেত্রেও প্রযোজ্য। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপরে ১৭ নম্বর প্রশ্ন কি বলছে? এই যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু একদম বাদ দেবে না। পশ আইন কি? উত্তর কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ আইন। মানে পশের ফুল ফর্ম যদি বলে তাহলে হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013। এটি হচ্ছে ১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের বিশাখা গাইডলাইনস। এটা মনে রাখবে। এর উপর ভিত্তি করে তৈরি করে এবং ১০ জন বা তার বেশি কর্মী থাকা সংস্থায় ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি মানে আইসিসি আবার ক্রিকেট আইসিসি ভেবো না। ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি থাকা বাধ্যতামূলক। মানে যেখানে ১০ জনের মানে কোনটা তো সংস্থা এখানে কাজ হচ্ছে সেখানে ধরো ১০ জনের বেশি মহিলা কাজ করে সেখানে এই কমিটি থাকা বাধ্যতামূলক। এটি কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশের নিশ্চিত করে। ঠিক আছে? আর এই যে পশ এটা কবে হয়? এটা হচ্ছে তোমাদের ২০১৩ সালে। এগুলো কিন্তু মাথায় রাখবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই দেবে। তারপরে হচ্ছে জেন্ডার পে গ্যাপ কি? একই যোগ্যতা ও কাজ থাকা সত্ত্বেও পুরুষদের তুলনায় নারীদের গড়ে কম বেতন পাওয়ার ঘটনা। এটা মনে রাখবে। তথ্যগুলো দেখি। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুযায়ী এটি বিশ্বব্যাপী একটি সমস্যা। পিতৃতান্ত্রিক মানসিকতা ও মাতৃকালীন বিরতি এর অন্যতম কারণ। তারপর এটা মনে রাখবে ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976 ভারতে এটি বৈষম্য দূর করতে সহায়তা করে। এই একটা মনে রাখবে কবে হয়েছিল। ঠিক আছে? তারপর হচ্ছে মিসোজিনি শব্দের অর্থ কি? উত্তর হবে নারী জাতি, নারীত্বের প্রতি ঘৃণা ও অবজ্ঞাচরণ বিদ্বেষ। মিসোজিনি কথার অর্থ। এটি লিঙ্গ বৈষম্যের একটি চরম বহিঃপ্রকাশ। এটি সামাজিক অবমূল্যায়ন এবং সহিংসতা জন্ম দেয় এবং ইন্টারনেটের নারীর প্রতি অশালীন মন্তব্য বা সাইবার বুলিং এর মিসোজিনির উদাহরণ। ঠিক আছে? তারপরে হচ্ছে ২০ নম্বর। ২০ নম্বর বলছে কি? কি বলছে এটা? মেট্রিলিনিয়াল সোসাইটি কি? মেট্রিলিনিয়াল সোসাইটি কি? উত্তর এমন এক সমাজ ব্যবস্থা যেখানে বংশ পরিচয় এবং উত্তরাধিকার মায়ের দিক থেকে নির্ধারিত হয়। এখানে তোমাদের তথ্যগুলো দেখুন একটুখানি। ভারতের মেঘালয় রাজ্যের খাসি এবং গারো উপজাতিদের মধ্যে এটি দেখা যায়। এখানে পরিবারের কনিষ্ঠ কন্যা সাধারণত সম্পত্তির প্রধান উত্তরাধিকারী হয়। এটি পিতৃতান্ত্রিক সমাজের থেকে বিপরীত ব্যবস্থা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? ম্যাট্রিলিনিয়াল সোসাইটি। ঠিক আছে? তারপর হচ্ছে ২১ জেন্ডার প্যারিটি ইন্ডেক্স কি? উত্তর শিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের অনুপাত পরিমাপ করার একটি সূচক। এটি ইউনেস্কো দ্বারা ব্যবহৃত হয়। এটা মনে রাখবে ভালো করে। এক সেকেন্ড এটা ডিলিট করে দিই। এটি ইউনেস্কো দ্বারা ব্যবহৃত হয়। এটি একের কাছাকাছি মান থাকলে বোঝা যায় যে নারী ও পুরুষ উভয়ের মধ্যে সমান অংশগ্রহণ রয়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির বুঝতে সাহায্য করে। নেক্সট ২৩ নম্বর প্যাট্রিফোকাল পরিবার কাকে বলে? উত্তর যে পরিবারের সমস্ত গুরুত্ব এবং সিদ্ধান্ত পুরুষ বা বাবা কেন্দ্রিক হয়। এখানে তথ্যগুলো দেখিনি। এটি ভারতের বেশিরভাগ পরিবারে প্রচলিত। এখানে নারীদের মতামত অনেক সময় গুরুত্ব পায় না। জেন্ডার অ্যাওয়ারনেস এই মানসিকতা পরিবর্তনের কথা বলে। তারপরে প্রশ্ন দেখি জেন্ডার রোলস কিভাবে গঠিত হয়? উত্তর সমাজ ও সংস্কৃতি দ্বারা তৈরি প্রত্যাশা অনুযায়ী নারী বা পুরুষদের ভূমিকা নির্ধারিত হয়। তথ্য দেখি। যেমন ভাবা হয় নারীরাই ঘরের কাজ করবে, পুরুষরা বাইরে কাজ করবে। এই ভূমিকাগুলো চিরস্থায়ী নয়, সময়ের সাথে পরিবর্তিত হয়। আধুনিক সমাজে নারী পুরুষ উভয়ই উপার্জনাক্ষম মানে উভয় কিন্তু উপার্জন করার সক্ষম। উপার্জন করতে এই ধারণা জেন্ডার রোলে পরিবর্তন আনছে। ঠিক আছে? মানে জেন্ডার রোল বলতে এটা বোঝায় যে সমাজ ও সংস্কৃতি দ্বারা যে প্রত্যাশা করে যে
মানে পুরুষের ভূমিকা নির্ধারিত হয়। মানে পুরুষ এই পার্টিকুলার কাজগুলো করবে, নারী পার্টিকুলার কাজগুলো করবে, এটা কিন্তু ভাবা হয়। সেটাই হচ্ছে বলা হচ্ছে। তারপরে কি বলছে? ফেমিনাইজেশন অফ পভার্টি বলতে কি বোঝো? বিশ্বের দরিদ্রতম জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াকে বলা হয় এটা সম্পত্তিতে অধিকার না থাকা এবং শিক্ষার অভাবের প্রধান কারণ। একক মা বা সিঙ্গেল মাদার পরিচালিত পরিবারগুলো প্রায়শই দারিদ্র্যের শিকার হয়। এটি এটি দূর করতে মাইক্রো ফাইন্যান্স বা স্বনির্ভর গোষ্ঠী মানে এইচজি ভূমিকা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপরে টক্সিক ম্যাসকুলিনিটি কি? যখন সমাজ পুরুষদের ওপর এমন কিছু কঠোর নিয়ম চাপিয়ে দেয়, যেমন কান্না না করা বা হিংস্র হওয়া, যা ক্ষতিকর। যেমন তথ্যগুলো দেখি, একটি পুরুষের আবেগ প্রকাশে বাধা দেয় এবং এটি পুরুষদের আবেগ প্রকাশে বাধা দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে। এটি নারীর প্রতি আধিপত্যবাদী আচরণকে উৎসাহিত করে। ঠিক আছে? তারপরে হচ্ছে জেন্ডার মেইনস্ট্রিমিং কি? উত্তর, যে কোনো সরকারি পরিকল্পনা বা নীতি তৈরির সময় নারী পুরুষের ভিন্ন প্রয়োজনের কথা মাথায় রাখা। আ তথ্যগুলো দেখো, ১ম টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সালের রাষ্ট্রসংঘের বেইজিং সম্মেলনে এই ধারণাটি জনপ্রিয়তা পায়। তারপর হচ্ছে এটি লিঙ্গ সমতা অর্জনের একটি প্রধান প্রশাসনিক কৌশল। ১ম টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়? উত্তর হবে নিজের জীবন এবং সমাজের উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করাটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। তথ্য দেখে নিই, এটি ৫ টি মূল স্তম্ভ হচ্ছে সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক, রাজনৈতিক ও মানসিক ক্ষমতায়ন। এটা কিন্তু মনে রাখবে। তারপরে তো দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। ২০০১ সালে ভারতকে নারী ক্ষমতায়নের বর্ষ হিসেবে পালন করা হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর দেখি ২৯ বলছে কি? জেন্ডার ডিসক্রিমিনেশন ইন নিউট্রিশন বলতে কি বোঝায়? উত্তর হবে একই পরিবারের ছেলে শিশুকে ভালো খাবার দেওয়া এবং মেয়ে শিশুকে কম পুষ্টিকর খাবার দেওয়ার বৈষম্য। এবার এটা তথ্য দেখি। এর ফলে ভারতীয় নারীদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার হার অনেক বেশি। এটি কন্যা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নিই আমরা ৩০ নম্বর। সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি? উত্তর হবে একজন ব্যক্তি অন্য কোনো লিঙ্গের ব্যক্তির প্রতি যে মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করেন। তারপরে দেখো তথ্যগুলো দেখে নিই। এটি জেন্ডার আইডেন্টিটি থেকে সম্পূর্ণ আলাদা বিষয় এবং তথ্য ২ টা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভারতীয় সংবিধানের ৩৭৭ নং ধারা বাতিল করে সমকামী সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। তারপরে জেন্ডার ব্লাইন্ডনেস কি? যখন অপশনস দেখো, উত্তর দেখো, যখন সমাজ বা রাষ্ট্রেও নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বাস্তব পার্থক্য ও অসুবিধাগুলিকে অস্বীকার করে। তথ্যগুলো দেখি, এটি সমতার নামে অনেক সময় নারীর বিশেষ প্রয়োজনকে যেমন মাতৃত্বকালীন ছুটি উপেক্ষা করে। এর ফলে বৈষম্য আরও দীর্ঘস্থায়ী হয়। তারপরে দেখি ৩২ ইন্টারসেকশনালিটি কি? ধারণাটি কি? উত্তর হবে একজন নারী কেবল লিঙ্গ নয়, বরং তার জাতি, ধর্ম বা বর্ণের কারণে দ্বিগুণ বৈষম্যের শিকার হওয়া। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। এই যে তথ্যগুলো, কিম্বারলে ক্রেনস ১ম এই শব্দটি ব্যবহার করেন। যেমন একজন আদিবাসী নারী একজন সাধারণ নারীর চেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই ধারণাগুলো একটু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ৩৩ পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? উত্তর হবে ভারতের সংবিধান অনুযায়ী ৩৩% এবং পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্য কিন্তু বর্তমানে ৫০% রয়েছে। তারপরে তথ্যগুলো দেখো, ৭৩ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি তৃণমূল স্তরে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে সাহায্য করেছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ৩৩% এটা মনে রাখবে। তারপরে হচ্ছে ৩৪ নম্বর প্রসবকালীন লিঙ্গ নির্ধারণ বা আ প্রিনাটাল সেক্স ডিসক্রিমিনেশন ডিটারমিনেশন ভারতে কি গণ্য হয়? এটি গণ্য করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? এটা মনে রাখবে। তথ্যগুলো দেখি ১৯৯৪ সালের পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী লিঙ্গ নির্ধারণ করা এবং করানো উভয় কিন্তু বেআইনি। কন্যা ভ্রূণ হত্যা রোধ করার জন্য এই কঠোর আইন কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? তারপরে চলে আসি ৩৫ প্রশ্ন দেখি, জেন্ডার লেন্স দিয়ে দেখা বলতে কি বোঝায়? উত্তর হবে কোনো ঘটনা বা পরিস্থিতিকে লিঙ্গ বৈষম্যের দৃষ্টিকোণ থেকে বিচার বা বিশ্লেষণ করা। তথ্যগুলো দেখি, এটি সাধারণ মানুষের সমস্যাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এবং তথ্য নম্বর ২, গবেষক ও নীতি নির্ধারকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টুল। ঠিক আছে? এরপরে দেখি আমরা এরপরের প্রশ্নগুলো আমরা একটুখানি যদি প্রশ্ন উত্তর এভাবে রেখেছি, কারণ আর তথ্য অনেক বেশি হচ্ছে। দেখো ৩৬ নম্বর প্রশ্ন, শৈশব ও জেন্ডারের সম্পর্ক কি? উত্তর শৈশব থেকেই পরিবারের আচরণ এবং পরিবেশ
শিশুর মনে জেন্ডার ও লিঙ্গভিত্তিক ভূমিকা সম্পর্কে ধারণা তৈরি করে দেয়। 37 সুফল বা নির্ভয়া ফান্ড কিসের সাথে যুক্ত? উত্তর 2012 সালের নির্ভয়া কাণ্ডের পর ভারতে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই বিশেষ ফান্ডের তহবিল তৈরি করা হয়েছে। 38 কুয়ের শব্দটির কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হবে যারা প্রথাগত নারী বা পুরুষ লিঙ্গ পরিচয়ের বাইরের নিজেদের স্বতন্ত্র পরিচয় দেন, যেমন যেটা হচ্ছে LGBTQ। তারপর হচ্ছে 39 জেন্ডার ডিফারেন্স থিওরি কি? উত্তর এটি এমন একটি তথ্য যা বিশ্বাস করে যে নারী ও পুরুষের মধ্যে মানসিক ও আচরণগত জন্মগত পার্থক্য রয়েছে। তারপর হচ্ছে 40 নম্বর ইকুয়াল পে ডে কেন পালন করা হয়? নারী ও পুরুষের আয়ের বৈষম্য সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। 41 CEDAW কি? উত্তর হবে এটি রাষ্ট্রসংঘের একটি আন্তর্জাতিক চুক্তি যা মহিলাদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূর করার পক্ষে কাজ করে। 42 পাবলিক ভার্সেস প্রাইভেট স্পিয়ার বলতে কি বোঝায়? উত্তর হবে পুরুষদের বাইরের কাজের জগৎ এবং মহিলাদের ঘরের কাজের জগৎকে আলাদা করে দেখা সামাজিক প্রবণতা। 43 নারী শিক্ষা কেন লিঙ্গ সচেতনতার চাবিকাঠি? উত্তর হবে কারণ শিক্ষিত নারী নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার সুযোগ পায়। তারপরে 44 স্টেট কমিশন ফর উইমেনের কাজ কি? উত্তর রাজ্যের নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং তাদের ওপর হওয়া যে কোনো অন্যায়ের অভিযোগে তদন্ত আইনি সহায়তা দেওয়া। 45 জেন্ডার সেন্সিটিভিটি প্যাডাগজি কি? উত্তর হবে শিক্ষাদানের এমন এক পদ্ধতি যেখানে শিক্ষক ছাত্রছাত্রীর উভয়ের সমান গুরুত্ব দেন এবং পক্ষপাতহীন উদাহরণ ব্যবহার করেন। 46 ডাবল বার্ডেন বা সেকেন্ড শিফট কি? উত্তর হবে কর্মজীবী নারীদের অফিসের কাজের পাশাপাশি ফিরে ঘরে পুনরায় সমস্ত গৃহস্থলীর কাজ সামলানোর চাপ। 47 উজ্জ্বলা প্রকল্প কিভাবে লিঙ্গ সচেতনতার সাথে যুক্ত? উত্তর হবে এটি মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নার পরিবেশ মানে LPG সংযোগ প্রদান করে যা স্বাস্থ্য এবং জীবনমাত্রার মান উন্নয়ন করে। মানে LPG স্কিমের মাধ্যমে তোমরা সকলেই জানো যে গ্যাস দেওয়া হয়। তারপরে আমাদের শেষ 3টে প্রশ্ন জেন্ডার ভায়োলেন্স বা লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণ কি? উত্তর হবে সমাজে ক্ষমতার অসম বন্টন এবং নারীর তুলনায় পুরুষকে শ্রেষ্ঠ হওয়ার পিতৃতান্ত্রিক মানসিকতা। 49 ম্যান ইন্টারাপ্টিং কি? উত্তর হবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় কোনো মহিলা কথা বলার সময় অকারণে বা অভদ্রভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ করে কথা থামিয়ে দেওয়া। এবং 50 বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচক কে প্রকাশ করে? উত্তর হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এখন শেষেরটা। তারপর তোমাদের বললাম তোমরা কিন্তু শেষ মুহূর্তে রিভিশনের জন্য কিন্তু এটা নিতে পারো, যাদের একটু বেসিক পড়া রয়েছে রিভিশনের জন্য এটা নিয়ে প্র্যাকটিস রিভিশন করতে পারো। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, কম্বো একদম ডিসকাউন্ট প্রাইসে চলছে, খুবই কম ডিসকাউন্টে তোমরা এটা পেয়ে যাবে। এখানে ইতিহাস, স্ট্র্যাটেজি, পলিটি এবং ভূগোল রয়েছে, ঠিক আছে? আর বাকি দেখো এখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা আমি PDF যখন নেবে PDF এর সাথে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে ভারতের, এখানে বলছে বিভিন্ন জাতীয় সংস্থা মানে ভারতের সংস্থা এখানে আছে, এখানে বিভিন্ন পশ্চিমবঙ্গের সংস্থা আছে, যেহেতু এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই PDFটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? PDFটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা লাইক করতে হবে এবং একটা সুন্দর কমেন্ট করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু PDFটা বিনামূল্যে পেয়ে যাবে। আর টেলিগ্রামের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখো ডেসক্রিপশনে তোমরা যখন যাবে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে কিন্তু জয়েন হয়ে গিয়ে PDFটা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবে। পরিষ্কার? আর আমরা কম্পিউটারের কিন্তু ক্লাস দিয়েছি, কম্পিউটার ক্লাসটা দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।